অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক হেলপার ও মহিলা। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় মিলবে সেবা। আগামীতে বাড়ানো হবে পরিসর। নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই লক্ষ্য। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে কারখানার খোঁজ পেল অধিদপ্তর, কেমিস্ট গ্রেফতার। এবং শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতা বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। আলোচনায় বিঘ্ন ঘটালে ওমানে বোমা হামলার হুমকি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা আপনাদেরও বক্তব্যে ফুটে উঠেছে এখানে ওপেন ফ্লোরে আলোচনার সময়। খুব সম্ভবত ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। উপস্থিতবৃন্দ, এটি অস্বীকার করার উপায় নেই। বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি রেশিও এখনো সক্ষমতার তুলনায় অনেক কম। কর ভিত্তি এখনো তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ। অর্থনীতির একটি বড় অংশ এখনো অনানুষ্ঠানিক। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরো শক্তিশালী করা প্রয়োজন। সারা বিশ্বে একটি প্রযোজ্য বিষয় হলো, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। এটিও আমাদের ওপেন ফ্লোর ডিসকাশনের মধ্যে উঠে এসেছে। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার কাছে মনে হয়, একই করদাতার উপরে বারবার করের বোঝা না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি, একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতবৃন্দ, ভ্যাট আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস। তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের উপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে যাতে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেটিও আপনাদেরকে কষ্ট করে নিশ্চিত করা প্রয়োজন। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন, যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। উপস্থিতিবৃন্দ, আমি আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআরকে জনগণের আরো বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন।
ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। উপস্থিতবৃন্দ, একটি বিষয় ওপেন ফ্লোর ডিসকাশনে একটি বিষয় উঠে এসেছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চায় সরকার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য যদি সরকার প্রয়োজন মনে করে, অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবার একটি আশা, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি। পরিশেষে আরো সমৃদ্ধ, আরো বিনিয়োগ এবং আরো ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় আমি আজকের এই রাজস্ব সম্মেলনে সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। জানান, জনগণের সঙ্গে সরকারের সেতু নির্মাণে বিএনপি কাজ করে যাচ্ছে। এর আগে শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যরা। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। আমরা শপথ দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সকল কর্মসূচি আমরা ইনশাল্লাহ যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সময় সংবাদে আরো থাকছে। দালালের প্রতারণার ফাঁদে নিঃস্ব বহু যুবক, নির্যাতন কারাভোগ শেষে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরছেন অনেকে। কাঙ্ক্ষিত জনশক্তি রপ্তানিতে পিছিয়ে রংপুর অঞ্চল। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় যাত্রা শুরু করলো আলাদা মহিলা বাস সার্ভিস। সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সার্ভিস। সপ্তাহে 5 দিন চলবে 10টি রুটে।
বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পিঙ্ক বাসের চালক ও কন্ডাক্টর সবাই নারী। অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, কর্মজীবী নারীদের যাত্রা সহজ ও নিরাপদ করতেই সরকারের এই উদ্যোগ। ধীরে ধীরে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর কথাও জানান মন্ত্রী। মহিলা বাস সার্ভিস চালু হবে, সেই চালক হিসেবে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই মহিলাদেরকে যে নিরাপদে হচ্ছে বাসায় গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং ফেরত যে নিয়ে আসার ব্যাপারটা, এটা সত্যি আনন্দদায়ক। যে আমি একজন নারী হয়ে আরো 5-10টা নারীকে 100টা নারীকে আমি বাসে করে তাদের যাত্রা করে নিয়ে দেবো তাদের গন্তব্যস্থলে, এটা আমার কাছে অনেক অনেক গর্বের একটা বিষয়। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। এবার কৃত্রিম গাঁজার তেলের সন্ধান। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিজ অয়েল বিক্রি করছিল দারাজ। ক্রেতা সেজে অর্ডারের পর বাড্ডায় কারখানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিপুল পরিমাণ মাদকসহ কেমিস্ট আনিসুর রহমানকে গ্রেফতার করে সংস্থাটি। বিদেশ থেকে কাঁচামাল এনে অর্গানিক তেল ও সাবান বিক্রির আড়ালে 2 বছর ধরে চলছিল কারবার। বিক্রিতে সহায়তার অভিযোগে মামলা হয়েছে দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিজ অয়েল বা কৃত্রিম গাঁজার তেল। এমন গোয়েন্দা তথ্যে সাইবার পেট্রোলিং শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। অনলাইন সার্চ দিয়ে দারাজের বিজ্ঞাপনে মেলে সিবিডি অয়েল বিক্রির তথ্য। পরে ক্রেতা সেজে সিবিডি অয়েল অর্ডার করে গোয়েন্দারা। কয়েকদিন পর ডেলিভারি ম্যান সেগুনবাগিচার ঠিকানায় আসলে আটক করা হয় তাকে। এবার ডিএনসির ল্যাবে পরীক্ষায় সন্দেহ সত্যি হয় তেলে মেলে গাঁজার উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিল বা টিএইচসি। এরপর বাড্ডার সাঁতারকুলে উৎপাদনকারী ইকেবানার ঠিকানায় চালানো হয় অভিযান। রাজধানীর বাড্ডার সাঁতারকুলের একটি ফ্ল্যাটে অভিযানে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এখানে এসে একটি ল্যাবের খোঁজ পায় তারা। সেই ল্যাবে দেশে প্রথমবারের মতো নতুন একটি মাদক সিনথেটিক ক্যানাবিজ অয়েলের সন্ধান পায় তারা। এই মাদকটি ভারত থেকে এভাবেই গ্যালনে করে আসে, পরবর্তীতে এই বোতলে এবং সেই বোতল থেকে ছোট ছোট এরকম ছোট বোতলে ভরে বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর এই মাদক। 4 রুমের ফ্ল্যাটে মেলে বিপুল পরিমাণ গাঁজার তেলের কাঁচামাল, সিবিডি অয়েল ও যন্ত্রপাতি। আটক করা হয় কেমিস্ট আনিসুর রহমানকে। আমরা জানি যে সাবানই বানায়, আমরা তো এগুলো জানি না। এটার ভিতরে যে এরকম এটা ভাষায় প্রকাশ করার মতো না। ডিএনসি বলছে এক সময় জাপান প্রবাসী আনিস মূলত কেমিস্ট। 2007 সাল থেকে বিভিন্ন অর্গানিক সাবান ও তেল বিক্রি করত। 2 বছর ধরে ভারত থেকে গাঁজার তেলের কাঁচামাল এনে এর সঙ্গে সুগন্ধি মিশিয়ে বোতলজাত করে বিক্রি করে আসছিল। প্রকাশ্যে এটা বিক্রি করতো অনলাইনে। কনভারসেশনগুলো আমরা আমাদের নজরদারি আওতায় নিয়ে আসি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে যে দেশের বাইরে থেকে সেই ম্যাটেরিয়ালটা আসলে নিয়ে এসেছে। তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে এর সাথে আরও কোনো সিন্ডিকেট বা আরও কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা। আনিসের কম্পিউটারে দেখা যায় সে দারাজের নিবন্ধিত সেলার। তার আইডি থেকে গত 2 বছরে 400-র বেশি বোতল গাঁজার তেল বিক্রি হয়েছে। অভিযান চালানো হয় রাজধানীর মালিবাগের দারাজের ওয়্যার হাউসেও। নতুন এই মাদক বিক্রির নথিপত্র জব্দ করা হয়। মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে সংশোধিত মাদক আইনে প্রথম মামলা করা হয় দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামে। অত্যন্ত শক্তিশালী মাদক এবং ক শ্রেণীভুক্ত মাদক এবং এটার ডিস্ট্রিবিউশনে দারাজ হেল্প করছে। অর্থাৎ দারাজকেও আমরা আইনের আওতায় এনেছি। এই নতুন যে সংশোধনী এসেছে এই সংশোধনী আইনের আওতায় আমরা দারাজকেও এনেছি। অভিযোগের বিষয়ে দারাজের বক্তব্য নিতে বনানী হেড অফিসে সময় সংবাদ। দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে জানিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফোনে জানানো হয় এখনো অফিসিয়ালি মামলার বিষয়ে জানেন না তারা। এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো আমাদের হাতে পৌঁছায় নাই। যদি পৌঁছায় তাহলে রিলেভেন্ট পিআর এজেন্সি আছে, ইনফরমেশনটা জানাই দিব। দারাজ ছাড়াও আর কোনো প্রতিষ্ঠান অনলাইনে মাদক বিক্রি করছে কিনা সাইবার স্পেসে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। জয়ের সুখ স্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 10 ঘন্টার ভ্রমণ ক্লান্তি কাটাতে রাখা হয়নি কোনো অনুশীলন সেশন। অস্ট্রেলিয়ার ম্যাকায় টেস্টের দলে 1 পরিবর্তন।
এবার বাণিজ্যের সংবাদ। প্রকৃতি নির্ভর পর্যটনে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই প্রকৃতি এখন হয়ে উঠছে অনিশ্চয়তার নতুন উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো পাহাড় ধস, আবার কখনো ঘূর্ণিঝড় বা অস্বাভাবিক তাপপ্রবাহ। বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী খাতগুলোর একটি হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। দেখুন আমার করা একটি প্রতিবেদন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়ক, পাহাড় ধসে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। কোথাও হোটেল রিসোর্ট খালি, কোথাও আটকে পড়েন পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নিকট অতীতে এমন পরিস্থিতি দেখেননি তারা। এবছর টানা লাগাতার বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। অন্য বারের চাইতে এবারের বৃষ্টিটা একটু ডিফারেন্স। 8-10 দিনের এই টানা বৃষ্টিটার কারণে মনে করেন আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। পাহাড়, সমুদ্র, বন কিংবা হাওর, বাংলাদেশের প্রায় সব পর্যটন কেন্দ্রই প্রকৃতি নির্ভর। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যা এসব গন্তব্যকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। প্রকৃতির অপরিচিত আচরণে ক্ষতির মুখে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টরা। গত কিছুদিন আগে বেশ বন্যা হয়ে গেছে বান্দরবনের মধ্যে, আবার পুনরায় বৃষ্টি বাদল শুরু হচ্ছে, সেজন্য পর্যটক তেমন আসতেছে। বন্যা, পাশাপাশি পাহাড় ধস, এই সমস্যাগুলোর কারণে অনেক ধরনের একটা এফেক্ট বান্দরবনে পড়েছে পর্যটন স্পটের উপরে। বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। সংস্থাটির মতে, দেশে তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে পর্যটন অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা পরিবেশবিদের। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের যে স্পটগুলো আছে সেগুলো এখন নানা রকমের ঝুঁকির মধ্যে আছে এবং অনেক জায়গায় এই ধরনের টুরিস্ট স্পটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে মাত্র 3% মতো। অর্থনীতিবিদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা না করতে পারলে এই খাতের প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে, মানে বিশেষ করে যে ইকো সাইট এবং একই সঙ্গে রিলিজিয়াস আর্কিওলজিক্যাল সাইট, প্রত্যেকটা জায়গাতেই যেন এরকম আমাদের বেশি বিনিয়োগ হয়। কিন্তু এর জন্য একটা বড় থ্রেট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ঝুঁকি বলে কীভাবে মোকাবেলা করা যায়, তো সেটা একটা দিক এবং সেটার জন্য কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার। প্রকৃতি বাংলাদেশের পর্যটন খাতকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়, হাওর কি নেই এখানে? এত উজাড় করে দিয়েও প্রকৃতি হয়তো হতাশ হয়েছে। পরিবেশের উপর দেদারসে চলছে নির্যাতন। বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে জলবায়ু পরিবর্তন যেন আরও বড় হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কানসাটে কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন ট্রাক শ্রমিক হাবিবুর রহমান ও আবুল হায়াত। শিবগঞ্জের মুসলিমপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, আবার অনেকেই সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে, বৈধ রিক্রুটিং এজেন্সির সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা না বাড়ালে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি সম্ভব হবে না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমাকে পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে,
চেক করছিল, পুলিশ ধরে নেই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি। তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই, মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা। কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই টুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে। স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যে যায় কনভার্ট করে দিলি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে। তবে এই কর্মকর্তার দাবি, কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলায় যাচ্ছি, পিটিসিতে আমরা যাচ্ছি, আমরা পিডিও ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসন প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে, দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8%, আর মোট এভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ। সমঝোতা আর বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবি করেছেন ট্রাম্প। তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। পাশাপাশি সর্বোচ্চ প্রতিরোধের নীতির কথা বলছেন ইরানি কর্মকর্তারা। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। বলেন, ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করে জানাননি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। এখন ওই মানচিত্রের সঙ্গে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ চলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর জয়ের সুখ স্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে ম্যাকাইতে প্রথম দিনে কোনো অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করবে নাজমুল শান্তর দল। এদিকে ডারউইনের মতো ম্যাকাইতে টাইগাররা ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশা প্রবাসী সমর্থকদের। অস্ট্রেলিয়া আসলে একটি দেশ হলেও এখানে আসলে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়া যেন অন্য কয়েকটি দেশকে পাড়ি দেওয়ার সমান। বোঝাই যাচ্ছে যে আসলে কত লম্বা জার্নি করে আসলে যেতে হচ্ছে ক্রিকেটারদের। তানজিদ তামিম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসলে একেবারে হাসি মুখে এই ডারউইন ছেড়েছে। কারণ হাসি মুখেই যাওয়ার কথা। এই ডারউইনে বাংলাদেশ একটা ইতিহাস রচনা করেছে এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ডারউইন স্মরণীয় হয়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং এই ডারউইন বাংলাদেশ দলকে, টেস্ট দলকে একটা অন্যরকম আত্মবিশ্বাস দিবে, উৎসাহ দিবে। পরবর্তী প্রজন্ম যেন এই রকম বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারে সেটার একটা উদাহরণ হয়ে থাকবে।
টিম পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন তারা, কারণ যেহেতু লম্বা একটা জার্নির বিষয় রয়েছে এবং এই জার্নির ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটাররা নিজেদের মতো করে আসলে সময়টা কাটাবেন। টিম ম্যানেজমেন্ট থেকে আসলে আমরা যেমনটা জেনেছি, তারপর দিন মূলত বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন করবে মাকাইতে এবং সেখানকার যে কন্ডিশন, উইকেটের ধরন কিংবা ওয়েদার রয়েছে সেই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার কাজটা ক্রিকেটাররা শুরু করবেন এবং কি মাকাইতে বাংলাদেশ দল এই ডারউইনের স্মৃতিকে সঙ্গী করে ভালো কিছু করবে সেই প্রত্যাশা যেমন ক্রিকেটারদের প্রত্যাশা, কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে যারা রয়েছেন এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদের সবারই। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। ডিজিটাল কর ব্যবস্থাপনা গড়ে তোলায় জোর। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। এবং নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক, হেলপার ও মহিলা। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় মিলবে সেবা। আগামীতে বাড়ানো হবে পরিসর। নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই লক্ষ্য। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এসএম ইকবাল। যশো, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।